পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সহজ, কিন্তু অঙ্ক দিলেই পারি না। কেন? কারণ পদার্থবিজ্ঞানের অঙ্কগুলোর ভেতর যে গল্পটা থাকে সেটা আমরা জানি না। পদার্থবিজ্ঞান হলো আসলে প্রকৃতি বিজ্ঞান, বা বলা যেতে পারে প্রকৃতি দর্শন। প্রকৃতিতে প্রতিটি ঘটনা কিভাবে ঘটে তার ভেতর রহস্যগুলো উদ্ঘাটন করাই হলো পদার্থবিজ্ঞানের কাজ। আর গণিত হলো তার ভাষা। গণিত কিন্তু আসলে কোনো সাবজেক্ট নয়, গণিত হলো বিজ্ঞানের ভাষা। মনের ভাব প্রকাশ করার জন্য আমরা যেমন বাংলা, ইংরেজি, আরবি ইত্যাদি ভাষা ব্যবহার করি, তেমনি প্রকৃতিকে ব্যাখ্যা করতে গেলেও আমাদের গণিতের ভাষার আশ্রয় নিতে হয়। এখন যে কোনো একটি ভাষা জানলেই যেমন যে কেউ একটি কবিতা, গল্প, উপন্যাস বা নাটক লিখতে পারে না, তেমনি শুধুমাত্র গণিত বা সূত্র জানলেই পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায় না। পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যাগুলোর ভেতরে যে গল্পটা থাকে সেটা ভালোভাবে বুঝতে হয়। তারপর গণিতের সূত্রের সাহায্যে আমরা সেটা সমাধান করি। তাহলে শুরু করা যাক তড়িৎ বলের 5টি সমস্যা নিয়ে। সামিরা যখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিল তখন তার প্রশ্নে এসেছিল 3 মিটার দূরত্বে অবস্থিত দুটি বিন্দু চার্জের মধ্যে 0.075 নিউটন বল কাজ করে। চার্জ দুটির সর্বমোট চার্জের পরিমাণ 20 মিউ কুলম হলে চার্জ দুটির মান কত? এই প্রশ্নটা খুবই সহজ ছিল। একটু সমস্যা হলো চার্জ দুটির মান সমান নয়। চার্জ দুটির মান সমান হলে আমরা আরো সহজে করতে পারতাম। প্রথমে আসলে আমরা বোঝার চেষ্টা করি ফিজিক্সের যে কোনো একটি সমস্যা কিভাবে সমাধান করতে হয়। যে কোনো সমস্যায় কিছু জিনিস জানা থাকে আর কিছু জিনিস বের করতে হয়। আর জানা জিনিসের সাথে অজানা জিনিসের ভেতর ব্রিজের কাজটা করে ফর্মুলা বা সূত্র, আর ফর্মুলা থেকে মান বের করতে প্রয়োজন হয় গণিত। এখন চলো দেখি সামিরার প্রশ্নে জানা জিনিসগুলো কি ছিল। আমাদের চার্জ দুটির মান জানা আছে, তাদের মধ্যকার তড়িৎ বল জানা আছে এবং তাদের ভেতরের দূরত্ব জানা আছে, কিন্তু জানা নেই চার্জ দুটিতে আলাদা আলাদা করে কত চার্জ আছে। এখন এই জানা অজানার ভেতর আমরা কোন সূত্রটি স্থাপন করতে পারি বলতো? একদম কুলম্বের সূত্র। এখন যেহেতু চার্জ দুটির মোট চার্জের পরিমাণ জানা আছে, তাহলে তাদের যে কোনো একটিকে আমরা কিউ চার্জ ধরে নেই। তাহলে অন্যটিতে কত চার্জ থাকবে? অবশ্যই মোট চার্জের পরিমাণ থেকে একটি চার্জের মান বাদ দিলে যা থাকে। তাহলে আমরা এখন কুলম্বের সূত্রটি বসিয়ে মানগুলো বের করে ফেলি। এবার সাজিদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিল তখন তার প্রশ্নে আসে কিউ এবং 9Q পরিমাপের দুটি বিন্দু আধান পরস্পর থেকে ডি দূরত্বে অবস্থিত। এই দুটি আধানের সংযোগকারী রেখাংশের উপর এমন একটি অবস্থান বের করো যেখানে 5Q পরিমাপের একটি আধান স্থাপন করলে তার উপর লব্ধি বল 0 হয়। তাহলে ঠিক আগের প্রসেসে আমরা যাই। আমাদের জানা জিনিসগুলো হলো দুটি আধান ও এদের দূরত্ব, এবং তৃতীয় আরেকটি আধান যা এদের সংযোগ রেখা বরাবর যে কোনো জায়গায় বসবে, কিন্তু কোথায় বসবে সেটা আমাদের বের করতে হবে। প্রথমেই খেয়াল করি প্রতিটি চার্জই কিন্তু ধনাত্মক, এবং আমরা জানি দুটি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে। এখন তৃতীয় চার্জটি যখন এই সরলরেখার যে কোনো স্থানে রাখা হবে তখন দুটি চার্জই তাকে বিকর্ষণ করবে, অর্থাৎ এই চার্জটির উপর দুটি তড়িৎ বিকর্ষণ বল কাজ করবে। এখন এই চার্জের বলের জন্য চার্জটি এই দিকে যাবে, আবার এই চার্জটির বলের জন্য চার্জটি এই দিকে যাবে। এখন দুটি বলের মানই যদি সমান হয় তাহলে এই চার্জটি সরল রেখার একটি নির্দিষ্ট স্থানে স্থির বলে মনে হবে। এখন কুলম্বের সূত্র থেকে আমরা জানি তড়িৎ বল চার্জ দুটি গুণফলের সমানুপাতিক, অর্থাৎ চার্জ দুটি গুণফলের মান বেশি হলে তাদের বলের মানও বেড়ে যাবে। এখন 9Q চার্জের জন্য চার্জ দুটির গুণফল হবে 45Q², আবার কিউ চার্জটির জন্য চার্জ দুটির গুণফল হবে 5Q², অর্থাৎ 5Q চার্জটি 9Q চার্জের বিকর্ষণ বলের মান বেশির কারণে কিউ চার্জের দিকে সরে যাবে। কিন্তু আমরা কুলম্বের সূত্র থেকে আরেকটি জিনিস জানি যে তড়িৎ বল চার্জ দুটি মধ্যকার দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্ব বাড়লে বল কমে যায়। এখন আমরা 5Q চার্জটি 9Q চার্জ থেকে দূরে রাখবো, যাতে চার্জ বেশি হওয়ার কারণে যে বিকর্ষণ বলটা বেশি ছিল সেটার জন্য এখন অ্যাডজাস্ট হয়। অর্থাৎ এমন একটা স্থান আমরা খুঁজে বের করব যাতে চার্জের ও দূরত্বের মানের সাথে বলের যে সম্পর্ক সেটা ঠিক থাকে। এখন তাহলে সমাধানটা করে ফেলি। দ্বাদশ শ্রেণীর লামিমা বলল এ বিন্দুতে স্থাপিত পি বস্তুটি ঝুলবে, কিন্তু তার বান্ধবী লামিসা বলল এটা সম্ভব নয়। কার উক্তিটি সঠিক? গাণিতিকভাবে যাচাই করো। তাহলে আমরা প্রথমেই দেখি আমাদের কি কি দেয়া আছে। আমাদের চিত্র থেকে জানা আছে যে বি ও সি বিন্দুতে দুটি সমধর্মী ধনাত্মক চার্জ আছে
এবং এ বিন্দুতে একটি 2 কেজি ভরের পি বস্তু আছে। এখন পি বস্তুটি ঝুলে থাকবে কিনা সেটাই আমাদের বের করতে হবে। এখন খেয়াল করি বস্তুটি অভিকর্ষজ বলের কারণে নিচের দিকে পতিত হবে, কিন্তু বস্তুটিকে যদি আমরা আহিত বস্তুতে পরিণত করতে পারি তাহলে সেটি বি এবং সি বিন্দুতে অবস্থিত চার্জের কারণে শূন্যে ঝুলে থাকতে পারবে। এখন আমাদের বের করতে হবে পি বস্তুটিকে কত আধানে আহিত বা চার্জিত বস্তুতে পরিণত করতে হবে। এখন আমরা খেয়াল করি বস্তুটিকে যদি আমরা আহিত করি তাহলে বস্তুটিতে 3টি বল কাজ করবে। বি সি বিন্দুতে থাকা 2টি চার্জের কারণে তড়িৎ বল এবং পৃথিবীর টানে অভিকর্ষজ বল। এখন 3টি বলের মান যদি আমরা সমান করতে পারি তাহলে এই বস্তুটি ঝুলে থাকবে। আচ্ছা, আমরা খেয়াল করি বি সি বিন্দুতে থাকা চার্জের মান সমান হওয়ার কারণে যে তড়িৎ বল সেটি সমান হবে, এবং আমরা জানি একটি বস্তুতে একই সময়ে একাধিক বল কাজ করলে সেখানে লব্ধি বল বের করতে হয়। এখানে চার্জ দুটি দ্বারা লব্ধি বল এফ মাঝ বরাবর ঠিক উপরের দিকে কাজ করবে। যেহেতু চার্জ দুটির মান সমান তাই মাঝ বরাবর যাবে। আবার অভিকর্ষজ বলের কারণে বস্তুর ওজনের সমান নিচের দিকে একটি বল অনুভব করবে। এখন এই ওজন বলের সমান বা তার বেশি হতে হবে এই লব্ধি বল। তাহলে এবার তোমরা সমাধানটির দিকে খেয়াল করো, প্রয়োজনে পজ করে দেখো। চিত্রে একটি বৃত্তাকার পথে এ এবং বি বিন্দুতে 2টি চার্জ স্থাপন করা হয়েছে। পি বৃত্তের কেন্দ্র এবং বৃত্তের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার এবং এ বি ইকুয়াল বি সি ইকুয়াল সি ডি ইকুয়াল ডি এ। পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান নির্ণয় করো। এই সমস্যাটি একদম সহজ। দেখো, এ বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য হবে ই ইকুয়াল কে কিউ ওয়ান বাই আর স্কোয়ার এবং সি বরাবর। বি বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য হবে ই টু ইকুয়াল কে কিউ টু বাই আর স্কোয়ার এবং ডি বরাবর। এখন দুটি প্রাবল্য যেহেতু একই সময় কাজ করছে এবং প্রাবল্য যেহেতু একটি ভেক্টর রাশি, তাহলে তার লব্ধি প্রাবল্য আমাদের বের করতে হবে, এবং লব্ধির তড়িৎ প্রাবল্য হবে ইকুয়াল রুট ওভার ই1 স্কোয়ার ই2 স্কোয়ার প্লাস 2e1 e2 কজ আলফা। এবং সমাধানটি দেখো। 4 × 10⁻⁸ কুলম্ব মানের 2টি ক্ষুদ্র সমান ও বিপরীত জাতীয় আধান 6 সেন্টিমিটার ব্যবধানে এ বি বিন্দুতে অবস্থিত। আধানদ্বয়ের সংযোগ সরলরেখা এ বি এর লম্ব দ্বিখণ্ডকের উপর 4 সেন্টিমিটার দূরে পি বিন্দুতে স্থাপিত 1 × 10⁻⁸ কুলম্ব আধানের উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। ধরা যাক এ ও বি বিন্দুতে 2টি ক্ষুদ্র সমান মানের কিন্তু বিপরীত জাতীয় আধান আছে। এখন এই এ বি সরলরেখার লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ তুমি যদি সরলরেখার ঠিক মাঝে একটি লম্ব অঙ্কন করো সেটাকে বলা হয় ওই সরলরেখার লম্ব দ্বিখণ্ডক। এখন এই লম্ব দ্বিখণ্ডকের ঠিক 4 সেন্টিমিটার উপরে পি বিন্দুতে একটি চার্জ রাখা হলে এর উপর এ বিতে রাখা চার্জের কারণে কি বল ক্রিয়াশীল হবে? অর্থাৎ আমাদের জানা আছে একটি ত্রিভুজের 3 শীর্ষবিন্দুতে থাকা চার্জের পরিমাণ। আর এখন আমাদের বের করতে হবে পি বিন্দুর চার্জটি এ বি বিন্দুতে থাকা চার্জের জন্য কোন দিকে যাবে। প্রথমে আমরা খেয়াল করি ত্রিভুজটি কেমন। ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কিভাবে? তুমি যখন একটি সরলরেখা সমদ্বিখণ্ডিত করো তখন মাঝের বিন্দুতে যেমন রেখাটি সমান 2 অংশে ভাগ করে ফেলে, ঠিক তেমনি সেই বিন্দুতে যদি একটি লম্ব আঁকো সেই লম্বের উপর 2টি বিন্দু থেকে আসা সরলরেখাগুলো পরস্পর সমান হবে। অর্থাৎ এখানে আমাদের এ পি ইকুয়াল বিপি। তাহলে আমরা এখন বিপি এর মান বের করতে পারি। এখন যেহেতু এ পি ইকুয়াল বিপি এবং এ বি বিন্দুতে চার্জের মান সমান, তাহলে পি বিন্দুতে থাকা চার্জের উপর এ বিন্দুতে থাকা চার্জের জন্য বল এবং বি বিন্দুতে থাকা চার্জের জন্য বল পরস্পর সমান হবে, কিন্তু তাদের দিক ভিন্ন হবে। ধরা যাক এ পি বিন্দুতে পরস্পর সমধর্মী চার্জ থাকার কারণে তাদের ভেতর বিকর্ষণ বলের জন্য F1 দিকে কাজ করবে, এবং বিপি বিন্দুতে বিপরীতধর্মী চার্জের কারণে পরস্পর আকর্ষণ বলের জন্য F2 দিকে কাজ করবে, এবং F1 ইকুয়াল F2 এর কারণে লব্ধি বল হবে তাদের মাঝ বরাবর ই দিকে। তাহলে আমরা এখন গাণিতিক সমাধানটা করে ফেলি। অনলাইন ক্যাম্পাস
কম্পাসের উদ্দেশ্য কোনো একটা সমস্যাকে শুধুমাত্র সমাধান করা নয়, কোনো একটা সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেই পথের সাথে পরিচয় করিয়ে দেওয়া।